নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত। সত্যি কথা বলতে আমি ভীষণ বিজি, তার কারণ আমার প্রত্যেক মাসে 6টা করে চেম্বার আপনারা সবাই জানেন এবং নিচেও হয়তো দেখা যাচ্ছে। এছাড়াও মানুষের ভালোবাসায় আমার প্রতি তাদের বিশ্বাস, আস্থা, ভক্তি, শ্রদ্ধা, তাই জন্য আমার মিনিমাম 15 থেকে 20টা কিন্তু সোকল্ড যাকে বলা যেতে পারে আমন্ত্রিত চেম্বার, সেই চেম্বার আমাকে করতে হয়। সমুদ্র উপকূল থেকে, পাহাড় পর্বত থেকে শুরু করে, গ্রামগঞ্জ থেকে শুরু করে যে সমস্ত মানুষেরা আমার চেম্বারে আসতে পারে না, শারীরিক প্রতিবন্ধকতা আছে, এরকম অনেক মানুষ, এই সমস্ত মানুষকে আমি কখনোই উপেক্ষা করতে পারি না। তাই তাদের ডাকে সাড়া দিয়ে আমাকে আমন্ত্রিত চেম্বার করতে হয় এবং হিসাব মতন যদি দেখা যায় তাহলে 30 দিনের মধ্যে প্রায় 27-28 দিনই কিন্তু আমি চেম্বার করেই কাটাই। সুতরাং তাই জন্য আমার চ্যানেলে এসে বসা, এসির হাওয়া খেতে খেতে লাইভ অনুষ্ঠান করা, সেটা আমার পক্ষে সম্ভব নয়। তার কারণ আমি সবসময় কিন্তু বিজি থাকি। এটা আমার সম্পর্কে বিন্দুমাত্র যারা আছে তারাও কিন্তু জানে। তাই জন্য সবসময় আমি চ্যানেলে এসে বসে থাকবো এবং প্রত্যেকটা লাইভ অনুষ্ঠান করব। আপনাদের ভালোবাসায়, আপনাদের শ্রদ্ধায়, আমার প্রতি আস্থা, বিশ্বাস সেই জায়গাটাই রাখেনি, আমাকে ছুটিয়ে মানে ছোটা করায়, ছুটে ছুটে বেড়াই আমি আপনাদের ডাকেই সাড়া দিয়ে। নমস্কার। নমস্কার স্যার, আমি আমার ভাগনার প্রেডিকশন করাতে চাই। ভাগনার ডেট অফ বার্থ হচ্ছে 25শে অক্টোবর 2003, 5টা 31 PM, আর গুজরাটের উহারে জন্ম। ওটার উচ্চারণ এক সময় ঝাড় উচ্চারণ হয়। 636996 UHAR তো UHAR ও হয়, JHAR ও হয়, অনেকে অনেক মানে বানানটা অনেক রকমের হয়। 6369 কানেকশন, 6369 কানেকশন। আমি একবার বলে নিচ্ছি, তুমি শোনো। ওকে স্যার। 25শে অক্টোবর 2003, 5টা 31 PM, গুজরাটের উহার, UHAR আসছে। উহারই উচ্চারণ বোধহয়। JHAR লিখলে পরে ওই একই আসবে। প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, 9363 কানেকশন। সূর্যের ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে, শনি উচ্চস্থ হয়ে কিন্তু বুধের ঘরে বসে রয়েছে এবং রাহু কিন্তু সেকেন্ড হাউসে বসে রয়েছে এবং রাহু শুক্রকে হিট করছে, সূর্যকে হিট করছে, চন্দ্রকে হিট করছে। 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 8 নাম্বার ঘরে চলে গেছে। 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 6 নাম্বার ঘরে চলে গেছে। 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যদি লক্ষ্য করা যায় 69, 4 নাম্বার ঘরে, ভেরি নাইস। কিন্তু 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 4 নাম্বার ঘরে, 12 নাম্বার ঘরে ফিজিক্যালি মঙ্গল বসে আছে। প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে এই যে জাতকের প্রেডিকশন করব, একদমই কম বয়স, কেননা 2003 সালে জন্মেছে। সে কিন্তু জমিদার বংশের ছেলে, বা আমরা বলি না বনেদিয়ানা, সেই বনেদি বংশের ছেলে। এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এবার প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, 8 নাম্বার ঘরে কিন্তু সূর্য বসে আছে, শুক্রের ঘরে শুক্র। তাহলে 8 নাম্বার ঘরে দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই যে শনির অবস্থান, আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে 3 নাম্বার 1 2 3 মানে তৃতীয় দৃষ্টি, তৃতীয় ঘরে, তাহলে 6 নাম্বার ঘরে দৃষ্টি দিচ্ছে। 1 2 3 4 5 6 7, 10 নাম্বার ঘরে দৃষ্টি দিচ্ছে, 7 8 9 10, আবার 1 নাম্বার ঘরে দৃষ্টি দিচ্ছে। ভেরি নাইস। তাহলে এই ক্ষেত্রে শনি এবং মঙ্গলের অবস্থান 12 নাম্বার ঘরে অত্যন্ত নেগেটিভ করে দিচ্ছে এবং 8 নাম্বার ঘরে কিন্তু দারিদ্র যোগ। দারিদ্র যোগ মানে প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে ফল ডাউন করে যাওয়া। সেখানেই কিন্তু আবার চন্দ্র এবং বুধ আছে। চন্দ্র এবং বুধ মানে ইমোশন, আবেগ, ইমোশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে।
সেখানেই কিন্তু আবার কেতু বসে রয়েছে। কেতুকে কি বলা হয়? ক্যালকুলেটিভ প্ল্যানেট, ছায়া প্ল্যানেট বলা হয়। তার নিজস্ব কোনো পাওয়ার নেই। সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু পাওয়ারফুল গ্রহের আন্ডারে বসে নেই, তার কারণ দারিদ্র যোগের আন্ডারে কিন্তু শুক্র চলে এসছে, সূর্য চলে এসছে, কেতু বসে রয়েছে, তাই কেতু নেগেটিভ হয়ে গেল। তাহলে আমি এই ছেলেটির ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি যে জুয়া, ফাটকা, হ্যাঁ, মদ, মহিলা, এন্টারটেনমেন্ট এর বেশি আর কিছু বলা যাবে না। এইগুলো দ্বারা কিন্তু সে অর্থ অপচয় করতে করতে মানে ধার দেনায় জড়িয়ে গেছে। 2003 সালে জন্মেছে, 2003 সালে মানে মাথার চুল থেকে, গোপ থেকে, দাড়ি থেকে আরম্ভ করে সমস্ত চুল পেকে গেছিল। এত বাচ্চা ছেলে, তার মানে আমি বোঝাতে চাইছি এত বাচ্চা ছেলে, এই সেদিনকার ছেলে 2003 সালে জন্মেছে। তাহলে সেই ছেলেটার কি অবস্থা? সেই ছেলেটা কিন্তু ধার দেনায় জর্জরিত হয়ে গেছে এবং মানে জুয়া, ফাটকা, হ্যাঁ, শেয়ার ট্রেডিং তো না বুঝে করছে আর কি। জুয়া, ফাটকা এবং অপোজিট সেক্সের প্রতি তাড়িত, প্রভাবিত হওয়া, ভুলভাল পাড়াতে যাওয়া, ভুলভাল মানুষের সাথে মেশা, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 8 নাম্বার ঘরে কিন্তু সূর্য বসে রয়েছে। 6 নাম্বার ঘরে কিন্তু, যে 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 8 নাম্বার ঘরে বসে রয়েছে। এবং এই যে বৃহস্পতিকে যদি দেখি 10 নাম্বার এবং 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ সূর্য, আবার যদি আমি 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহকে দেখি তাহলে সমসপ্তমে যে শনিকে হিট করছে, সেই শনিও কিন্তু বৃহস্পতিকে হিট করছে। তার কারণ 3, 7, 10 যে তার যে দৃষ্টি, সেই 10 দৃষ্টির মধ্যে দিয়ে। তাহলে এটা কিন্তু ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই ছেলেটির কিন্তু বাবা মা কেউ নেই। এটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। কেউ নেই বলতে কি, আমি যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র কিন্তু দারিদ্র যোগের আন্ডারে চলে এসছে এবং নেগেটিভ কেতুর সাথে বসে রয়েছে। এবং চন্দ্র 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে কিন্তু 11th হাউসকে হিট করছে। তার মানে মা নিশ্চয়ই আত্মহত্যা করেছে, তাই তো? মা কিন্তু আত্মহত্যা করেছে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু সূর্যের অবস্থান, যেটা কিন্তু বৃহস্পতি 1 নাম্বার এবং 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তার মানে কিন্তু শনিকে হিট করছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে বুধকে হিট করছে 10 নাম্বার এবং 1 নাম্বার ঘর। বাবা পালালো কেন গো? স্যার ওসব কথা এখানে না বলাই ভালো। যাই হোক, বলা যাবে না। তার মানে জমিদার বংশ বা বনিদিয়ানা বংশ, তার মানে তো অর্থের অভাব নেই যে অর্থ ইনকাম করতে হবে বলে পালিয়ে গেলাম, তা নয়। বাবা কিন্তু গৃহ ত্যাগ করে চলে গেল, তাই তো? সেটাও কিন্তু অন্য কোনো আকর্ষণের জন্য, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। স্যার আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। রক্ত বড় মারাত্মক জিনিস, জানো তো? কোনো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই দিয়ে কাউকে ঠিক করা যাবে না যদি রক্তের মধ্যে বিষ থাকে। এটার হাজার হাজার এক্সাম্পল আছে যে আমাদের জীবনে রক্ত বড় মারাত্মক। দুর্দান্ত কথা বলেছেন স্যার, বুঝতে পেরেছো? আচ্ছা, একটা জিনিস কিন্তু আমি অবশ্যই বলবো যে মঙ্গল এবং রাহু, রাহু এবং শনি, এবং শনি এবং বুধ, আবার যদি দেখা যায় যে বুধ এবং চন্দ্র বা বুধ এবং কেতুর যে অবস্থান রয়েছে, এবং বুধ এবং রাহুর যে অবস্থান রয়েছে, বুধ এবং মঙ্গলের যে অবস্থান রয়েছে, কেননা 2 নাম্বার 8 নাম্বার ঘর, এই যে সিচুয়েশন, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে লিভার জনিত মারাত্মক ড্যামেজ এর কিন্তু যদি না এসে থাকে আর কয়েকদিনের মধ্যেই এবং কনসাস কিন্তু হতে হবে। তোমার কিছু বলার আছে? কিছু বলার নেই স্যার, আপনি যেভাবে বোঝালেন আমি মুগ্ধ হয়ে গেলাম। তার মানে ঠিক বলেছি, সব ঠিক আছে। কি অবস্থা সংযমের, একদম মানে 12টা বাজিয়ে রেখে দিয়েছে। সংযম বলে কিচ্ছু নেই। হ্যাঁ, যদি অর্থ থাকে, এবং আমি আবার বলছি যে রক্ত বড় মারাত্মক জিনিস। তুমি যতই তুমি একটা মূর্তি গড়ার চেষ্টা করো, যদি রক্তের মধ্যে বীজ থাকে তাহলে কিন্তু মূর্তি না গড়ে সেই মূর্তি অটোমেটিকলি ভেঙে যাবে। অটোমেটিকলি সেটা দেখা যাবে দেবীর মূর্তি, দেবতার মূর্তি না হয়ে রাক্ষসের মূর্তি হতে শুরু করবে। কত এক্সাম্পল চাই? আমি এক্ষুনি অন্তত 10-15টা এক্সাম্পল এমনি বলে দিতে পারি। যাই হোক, নমস্কার। হ্যালো, হ্যাঁ, 28 মে 1983 12টা 27 PM বহরমপুরে আমি জন্মেছিলাম। 696369 বহরমপুর থেকে কিন্তু মানে আমার প্রচুর মানুষ বহরমপুর চেম্বারে এখন আসছে।
বাহ, শুনে খুশি হলাম স্যার। কিন্তু স্যার আমার একটি কথা বলার ছিল, সেটা হচ্ছে আপনি যে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি বলেন বা এই যে কোট প্যান্ট পরে থাকেন, তার চাইতে অ্যাস্ট্রোলজি বা নর্মাল যদি পোশাক পরেন তাহলে মানুষের আরো কানেক্ট করতে সুবিধা হবে। সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি কটা মানুষ বুঝবে? এত সায়েন্স বিজ্ঞান, মানুষ তো এগুলো চায় না। আপনি একটু ভেবে দেখবেন স্যার। আবার দেখুন, আপনি কিন্তু বলেন যে অ্যাস্ট্রোলজি হচ্ছে কোনো ধর্মভিত্তিক নয়, সব ধর্মই কিন্তু সমান। কিন্তু আপনি যখন এক্সাম্পলটা নেন, তখন আপনি কিন্তু রাম, তখন আপনি কিন্তু শ্রীকৃষ্ণ, তখন আপনি কিন্তু গীতা, তুমি যে প্রশ্নগুলো করছো না, দাঁড়াও দাঁড়াও, তখন আপনি কি কখনো মুসলমান, তুমি তো বললে, এবার আমাকে বলতে দাও। যে আমাদের অন্যান্য যে ধর্ম রয়েছে সেই তুমি তো বললে, এবার আমাকে বলতে দাও। এক্সাম্পল কিন্তু টানেন না। তাহলে এই ক্ষেত্রে পরিষ্কার লক্ষ্যই করা যাচ্ছে যে আপনি যতই বলুন সব ধর্ম, তুমি তো প্রশ্ন করছো, উত্তরটা তো শুনতে চাও। মুসলিমদের প্রেডিকশন করেন, আমার ভদ্রতা, হিন্দুরা আমার দুর্বলতা নয় কিন্তু, আপনাকে বিশ্বাস করে, মুসলিমরা কি ততটা? আবার বলছি, আমার ভদ্রতা, সত্যি কথা বলুন, আমার দুর্বলতা নয় কিন্তু। দেখানো হচ্ছে স্যার। অবশ্যই আপনার কাছ থেকে আমি উত্তরটা চাই স্যার। প্রথমেই তুমি যে কথাটা বলছো যে আপনি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার না বলে নিজেকে অ্যাস্ট্রোলজার বলতে পারতেন, তাতে মানুষ আপনার কাছে আসতো। মানুষ অনেক ক্ষেত্রে কনফিউশনের শিকার হয়ে নাও আসতে পারে। আজকে তুমি যে কথাটা বলছো সেটা কিন্তু 7.5 বছর পর বলছো। আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার বা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে আমি চর্চা করি, আমি একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার। এটা 7.5 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ জেনে এসছে, যদি আমি কেবল পশ্চিমবঙ্গটাকেই দেখি। এবার তুমি বলছো মানুষের বুঝতে সুবিধে হতো, আপনার কাছে আসতে সুবিধে হতো। তাহলে আমার যেটা মনে হয়, বৃক্ষ তোমার নাম কি, ফলেন পরিচয়তে, তুমি একটুখানি আমার চেম্বার গুলোতে উঁকি মেরো। বিশেষ করে যদি আফটার পূজা ভ্যাকেশন, এটা মানে তুমি বলছো বলেই আমি বলছি, নয়তো আমি বলতাম না। আফটার পূজা ভ্যাকেশন সাধারণত ভাবে প্রত্যেকটা, এটাও তো একটা প্রফেশন, প্রত্যেকটা প্রফেশনের ক্ষেত্রে ঘাটতি যায়, জানো তো? হ্যাঁ, সেটা তো হবেই, সেটাই স্বাভাবিক। কিন্তু তুমি একটিবার খোঁজ নিয়ে দেখো যে লাস্ট 10, 15, 20 বছরে যে ঘটনা ঘটেনি, আফটার পূজা ভ্যাকেশন, বিফোর পূজা ভ্যাকেশনও কিন্তু ফরিয়াপুকুরে হয়েছিল, লোকে লোকারণ্য ছিল, চ্যানেলের লোকেরা পর্যন্ত দেখে গিয়েছিল। আর আফটার পূজা ভ্যাকেশন 12টা থেকে রাত 10টা পর্যন্ত চেম্বার হয়েছিল। কিন্তু ইভেন লাস্টে এমন পজিশন যে ওই চেম্বারটা বন্ধ করতে হবে এবার, কেননা যিনি বন্ধ করবেন, যিনি আর কি, যার কাছে তালা চাবি আছে, অনেক দূরে যাবেন। আমার তো 5টা পর্যন্ত, আমার 12টা থেকে 5টা পর্যন্ত চেম্বার। সেখানে 12টা থেকে 10টা বেজে যাওয়ার পর কিছু কিছু মানুষকে বললাম, এই অর্ধেকটা বললাম, অর্ধেকটা হোয়াটসঅ্যাপ মারফত বলবো। 10টা পর্যন্ত চেম্বার, এবং লোক উপচে পড়েছিল একটুখানি খোঁজ খবর নেবে। সুতরাং এই যে তুমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার বা এমনি অ্যাস্ট্রোলজার বা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি বা এমনি অ্যাস্ট্রোলজির কথা বলছো, সেটা তুমি একটু চারিপাশে তাকালেই বুঝতে পারবে, আমার চেম্বারগুলোতে দেখলেই বুঝতে পারবে যে আমার প্রতি মানুষের বিশ্বাস, ভরসা, আস্থা, আমি অন্তত দায়িত্ব নিয়ে বলতে পারি এবং চ্যালেঞ্জ করে বলতে পারি, পশ্চিমবঙ্গের বাদবাকি যে সমস্ত অ্যাস্ট্রোলজারেরা রয়েছে তাদের থেকে কয়েক গুণ বেশি। শুধু তাই নয় কিন্তু, যদিও সারা ভারতবর্ষ ব্যাপী, বিদেশের কথা তো বাদ দিয়ে দিলাম, এই যে 6টা চেম্বার আমি করি, তারপরে কিন্তু মিনিমাম 15 থেকে 20টা আমন্ত্রিত চেম্বার আমার হয়। এটা কিন্তু এই চ্যানেলের মানুষজন থেকে শুরু করে আমাকে যারা চেনে প্রত্যেকেই জানে যে আমার আমন্ত্রিত চেম্বার প্রচুর। এবং সেটা কিন্তু, যেমন আমি এখন শিলিগুড়িতে, আর আমার পার্সোনাল কোনো চেম্বার নেই, আমি আমন্ত্রিত চেম্বার হলে যাই, জলপাইগুড়ি, কোচবিহারে যাই, এমনকি দার্জিলিং এ পর্যন্ত যাই। আমি যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ধরি, এদিকে পুরুলিয়াতে যাই, নানান জায়গায় যাই, যেমন আমাদের ওই বাঁকুড়াতে যাই। বাঁকুড়াতে রিসেন্ট গিয়েছিলাম, ব্যবসায়িক সমিতির কি একটা আমাকে ডেকেছিল, 22 জন না 23 জন ছিল। সুতরাং তুমি যদি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার বলার জন্য আপনার মার্কেট ডাউন হয়ে যাচ্ছে, ইনডাইরেক্টলি তো সেটাই বলতে চাইছো, তাহলে এটা কখনোই নয়। আর দ্বিতীয়ত তোমার মাথায় রাখার প্রয়োজন আছে, তুমি যে বলছো, আপনি বলেন অ্যাস্ট্রোলজি কোনো মানে ধর্মের আন্ডারে পড়ে না,
কিন্তু আপনি তো হিন্দু ধর্মকেই রিপ্রেজেন্ট করে বা হিন্দু ধর্মের, কিন্তু আপনি যদি মাইথোলজি দেখা যায় তাহলে সেইগুলো নিয়ে বলেন, তাহলে একটু তোমাকে বহরমপুরের চেম্বারে যেতে হবে। লাস্ট বহরমপুরের চেম্বারে 17 জন এসেছিলেন, তার মধ্যে 15 জন কিন্তু মুসলিম ছিলেন। বুঝতে পেরেছো? আবার বলছি, বৃক্ষ তোমার নাম কি, ফলেন পরিচয়তে। তোমাকে আমি প্রথমেই যেটা বলবো যে শুক্র এবং রাহু, এবং শুক্র কিন্তু বুধের ঘরে বসে রয়েছে, এবং খুব ভালো মতন যদি দেখা যায় 10 নম্বর ঘরে মঙ্গল এবং সূর্য, এবং 3 নম্বর ঘরে কিন্তু শনি বসে রয়েছে। তুমি বিয়ে করতে গেলে কেন? আমি বিয়ে করতে চাইনি, আমার বাবা মা জোর করেছিল। তুমি এখন অনেক কথা বলবে, প্রথমে আমি বলিনি, তারপর তোমার কিছু বলার থাকলে তুমি আমাকে বলবে। আমি প্রথমেই যেটা লক্ষ্য করতে পারছি, চন্দ্র এবং কেতু যখন বৃহস্পতির ঘরে, এবং বৃহস্পতি যখন মঙ্গলের ঘরে, এবং মঙ্গল যখন শুক্রের ঘরে, এবং এই 10 নম্বর ঘরে যখন দারিদ্র যোগ সৃষ্টি হয়, দারিদ্র যোগ মানে প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া। সেখানে যখন মঙ্গল সমসপ্তমী, কিন্তু 1 2 3 4 5 6 7 সমসপ্তমে মঙ্গলের বৃশ্চিকের ঘরকে হিট করছে, সেখানে আবার বৃহস্পতি বসে রয়েছে। 2:1% মধ্যে চন্দ্র কেতু যেখানে বসে রয়েছে, সেই ধনুর ঘরটা কিন্তু বৃহস্পতির, এবং 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতির। তাহলে এই জায়গায় আমি নতুন করে আর কারোর নাম বলতে চাই না, কিন্তু একদম অবৈধ একটা সম্পর্ক, একটা অবৈধ সম্পর্ক কিন্তু তোমার রয়েছে বহুদিন ধরে, এবং তোমার চাইতে অনেক বয়সে বড় একজন মহিলা। আমি যদি ভুল বলি, তুমি কালকে পুরো সমাজ, রাষ্ট্র, দেশকে জানিয়ে দিও যে সুমন্তজি চৌধুরী একজন চিটার, তিনি মিথ্যে কথা বলেন। কিন্তু তুমি যখন বলবে তখন কিন্তু স্ক্রুটিনি করা হবে, তখন কিন্তু আমি তোমার বাড়ি যাব, এবং তখন কিন্তু আমি এখানে নামটাও বলে দিতে পারি, আমি নামটা বলতে চাইছি না, তুমি অবৈধ সম্পর্কে। ঠিক বলছি তো, যাই তুমি কি করো, তোমার এখন কিছু বলা দরকার নেই। তুমি যে স্বীকার করলে তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। অবৈধ সম্পর্কে তুমি কিন্তু, এবং এই যে অবৈধ সম্পর্কটা, তার স্বামী আছে, তার স্ত্রী, তার সন্তান আছে, এবং স্বামী দূরবর্তী স্থানে কাজ করে। প্রেম ভালোবাসা মানে কি শুধুমাত্র সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন? মহিলাদের সম্পর্কে আর কি বলবো, মহিলারা মা, তাদেরকে নিয়ে আমি নেগেটিভ কথা বলতে চাই না। তাহলে এই সম্পর্কটা যাতে ছেদ হয়ে যায়, যাতে তোমার মনটা বসে, তাই জন্য বাবা মা জোর করে তোমাকে বিয়ে দিলেন। কিন্তু যে মেয়েটা অনেক স্বপ্ন নিয়ে, কত স্বপ্ন নিয়ে এলো, আমি জানি না সে জানতে পেরেছে কিনা, কেননা তার তো প্রেডিকশন করছি না। সে যখন জানতে পারবে আমার হাজবেন্ড একটা প্রায় বলতে গেলে প্রায় মানে বর্দির বৈশী বা মাতৃ সময় একজনের সাথে প্রণোদ সম্পর্ক এবং সেক্সুয়াল অ্যাক্টিভিটিস শারীরিক ভাবে মিলিত হয়, তখন সে কতটা কষ্ট পাবে। সে তো সবকিছু ছেড়ে ছুড়ে এসছে, সবকিছু ছেড়ে ছুড়ে এসছে, তাই না? তো বাবা মা এই যে জোর করে বিয়েটা দিল, তার আগে তোমার এই নেগেটিভিটিটা খণ্ডিত হওয়া উচিত ছিল। এটা বিরাট বড় ভুল। দেখো, আমি সমাজ সংস্কারক নই, আমি একজন অ্যাস্ট্রোলজার, আমি একজন প্রেডিক্টর। সুতরাং আমি শুধু প্রেডিকশন করছি, কি ঠিক কি ভুল, কি করলে ভালো হবে, কি করলে সবকিছু থেকে বেরিয়ে আসা যাবে, এইগুলো আমি এই মুহূর্তে 2 3 5 মিনিটে কখনোই বলবো না। আমি যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ 6 নম্বর ঘরকে হিট করছে, সার্ভিসের জায়গা। তুমি মাছের ব্যবসা করো, তাই তো? খাদ্য রিলেটেড জায়গা, মাছের ব্যবসা করো, এবং মাছের ব্যবসা করতে মানে জলের মধ্যে পিন ফিন ফেলো, এই ধরনের ব্যাপার। প্রচুর দেনা হয়ে গেছে তোমার, কেননা বিজনেস ফিজনেস কিচ্ছু করো না, একদম লাটে উঠে গেছে। আমি যেটা দেখতে পাচ্ছি, একদম 6 9 একদম নেগেটিভ হয়ে গেছে। কিন্তু তুমি কিন্তু ঋণগ্রস্ত হয়ে গেছো, বিজনেসে বিন্দুমাত্র মনোযোগ কিচ্ছু নেই। এবং তোমার ক্ষেত্রেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, নেশা ভান বা অপোজিট সেক্সের প্রতি তাড়িত প্রভাবিত হওয়া, এবং প্রচুর লোনের পিঠে লোন চাপছে। জোর করে বিবাহ দিয়েছিল, এই তো পরিষ্কার যেটা দেখা যাচ্ছে। শুক্র এবং সূর্যের অবস্থান, এবং শুক্র এবং রাহুর অবস্থান 11th হাউস, তার কারণ 10 নম্বর ঘরটা তো শুক্রেরই ঘর, আর 11th হাউসে ফিজিক্যালি শুক্র বসে রয়েছে, আর 3 নম্বর ঘরে শুক্রের ঘরে শনি সমসপ্তমী কিন্তু মঙ্গলকে হিট করছে, মেষের ঘর, সেখানে বুধ বসে রয়েছে, সেই মঙ্গলের ঘরে আবার বৃহস্পতি বসে রয়েছে। তাহলে ডেফিনিট ভাবে বলা যায় যে কারিকেতন পণ নিয়েছো, এবং যতটা সম্ভব মেয়ের বাড়ি থেকে পণ দিয়েছে, সেই পণটা দেখা যাচ্ছে তুমি বেশিরভাগটাই
বিজনেসে ঢুকিয়েছো এবং ওই লোন পরিশোধ করেছো, বা ওই লোন খানিকটা গেছে, কিন্তু আমি যদি কাজ না করি তাহলে লোনটা পরিশোধ হবে কি করে? কোন জাদু মন্ত্র দ্বারা কখনো কোনো লোন পরিশোধ করা সম্ভব নয়। সোর্স অফ ইনকামটাকে বাড়াতে হয়, প্ল্যানিং ওয়াইজ কিন্তু নিজেকে ইমপ্লিমেন্ট করতে হয়। তুমি অত্যন্ত মানে একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে প্রায় চলে গেছো। যদি মনে হয় তুমি আমার কাছে আসবে, আসতে পারো। যদি মনে হয় না আসবে না, আসবে না। যাই হোক, আর মানে প্রায় 18-19 মিনিট হয়ে গেল। এটা অত্যন্ত বলার নেই, কিচ্ছু বলার নেই। আর চিৎকার চেঁচামেচি করে কোনো কিছু করে লাভ নেই। পরিষ্কার ব্যাপার, পরের ছেলে পরমানন্দ। যত উচ্ছন্নে যায় তত আনন্দ নয়, কিন্তু একটা বাচ্চা মেয়ে বলি প্রদত্ত হয়ে গেল, এটাই হচ্ছে কষ্ট লাগছে। নমস্কার বাবা, আপনার কৃপায় আমরা খুব ভালো আছি। বাবা, আপনার ডান হাতে স্তুতি চিহ্ন আছে, সেটা তো ঈশ্বরের থাকে। আপনি তাই জন্য বাঁ হাত দিয়ে আশীর্বাদ করেন, কিন্তু ডান হাতে স্তুতি চিহ্ন। এবং ওইটা বেশিরভাগ মানুষই জানে না, এই স্তুতি চিহ্ন কারোর মাথায় স্পর্শ করলে 24 ঘন্টার পর থেকে রেজাল্ট পেতে শুরু করে। এটা কিন্তু আমার এক বন্ধু গিয়েছিল বড়নগর থেকে, দারুণ রেজাল্ট পেয়েছিল। তার পাওয়া জিনিস পাচ্ছিল না, আমি গেছিলাম, আমার স্ত্রী গেছিল, আমার শালিকা পর্যন্ত গেছিল। রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই তো করবেই। আপনার বাম পা এবং আমরা ডান হাতের স্তুতি চিহ্ন, বাম পা ধরলে আর ডান হাতের স্তুতি চিহ্ন যদি মাথায় ঠাকানো হয়। দাঁড়া, এই সমস্ত দাঁড়া, বেকার এই সমস্ত বেশি কথা বলো না। এই কথা বলো বলেই এসে পরে লোকে পা পা ধরে এমন টান দিয়েছে, আমি চেয়ার থেকে পড়ে গিয়েছিলাম পর্যন্ত। বেফালতু কথা বলো না তো, ভালো লাগে না। একটা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি সম্পর্কে আমি লাইভ অনুষ্ঠান করছি, এই জন্য লাইভ। আপনি লাইভ অনুষ্ঠানে আসেন না কেন? লাইভ অনুষ্ঠানে এলেই নয় আমাকে পরীক্ষা দিতে হয়, লাইভ অনুষ্ঠানে এলেই নয় কেউ মিথ্যে কথা বলে, লাইভ অনুষ্ঠানে এলেও নয় কেউ আমাকে ঈশ্বর বানিয়ে দেয়। লাইভ অনুষ্ঠান করে আমি একদম মানে আনন্দ পাই না। নমস্কার স্যার, একটা কথা বলবো স্যার। স্যার, আমি ভীষণ অসুস্থ ছিলাম এবং ডাক্তার সারা শরীর চেক আপ করতে বলেছিল, চেক আপ করে মেডিসিন দিচ্ছিল, কিচ্ছু হয়নি। আপনার কাছে গেছিলাম, আপনার বাঁ পা স্পর্শ করেছিলাম, আপনার আশীর্বাদ নিয়েছিলাম, আপনার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিলাম, আপনার কথা শুনেছিলাম। এখন 16 ঘন্টা পরিশ্রম করি। বাবা, আপনি একদম মিরাকেল পারসন। তুমি যে এত কথা বলছো বাম্পা, তুমি যে এসছিলে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তুমি যে এসছিলে তোমাকে কোনো রেমেডি দিইনি? হ্যাঁ স্যার, অবশ্যই। আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিলে তো? তাহলে আবার মাথা বলছে কেন? এই যে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, অনেক সময় হরমোনাল নেগেটিভ ইনফ্লুয়েন্সকে যদি অফ করে দেওয়া হয়, আমাদের কোনো রোগ থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আরে বাবা, আর তুমি দেখো তো, বেকার কথা। এই সমস্ত আমাকে কিন্তু আর কখনো এই ধরনের ফোন যেন না দেওয়া হয়, আমি বারবার ধরে বলছি। নমস্কার, ডেট অফ বার্থ নেবেন বাবা। আরে বাবা, আবার চিহ্ন নিয়ে আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। আমরা রেমিডি নিতে গিয়েছিলাম যখন, আপনার স্তুতি চিহ্ন দিয়ে আমার ওয়াইফকে আশীর্বাদ করেছিলেন। আমাদের সন্তান হচ্ছিল না, কোনো ডাক্তার পর্যন্ত কিন্তু কোনো কিছু করতে পারেনি, কিন্তু আপনি রেমিডি দিলেন, তারপর স্তুতি চিহ্ন যখনই মাথায় ঠেকালেন, তারপর আমাদের সন্তান হলো। কিন্তু আমাদের বাড়িতে কেউ অ্যাস্ট্রোলজি মানে না, তাই জন্য তারপর থেকে আপনার সাথে সেরকম রাখা হয়নি। শোনো, এটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছো। এই যে তুমি বলছো না, তার মানে আমি সুবিধাটুকু নেবো, বাড়ির কেউ বিশ্বাস করে না। চাই শোনো, তুমি রাখো ফোন, আমাকে আর ফোন দেবেন না। একটা কথা বলি, শোনো, আপনাদেরকে বলছি শুনুন। এরকম অনেক ক্যান্ডিডেট আছে। আমাদের বর্ধমানের দুজন, একটি মেয়ে তার দিদির সাথে এসেছিল, তার বিবাহিত জীবন তছনছ হয়ে যাচ্ছে, সন্তান হচ্ছে না বলে ডিস্টারবেন্স, মেন্টাল ডিপ্রেশনের জায়গা চলে এসছে। তাকে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম। রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর সে কিন্তু আস্তে আস্তে তার মধ্যে পরিবর্তন আসতে শুরু করলো, এবং সে প্রত্যেকদিন আমাকে গুড মর্নিং, গুড নাইট সবকিছু বলতো। এরকম কয়েক মাস যাওয়ার পর, হ্যাঁ, তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পর্যন্ত আমি দিতে পারি, কয়েক মাস যাওয়ার পরেই কিন্তু সে সন্তান সম্ভবা হলো। এবং তারপর মারাত্মক প্রতিবন্ধকতা, সব দিক দিয়ে তাকে সাহায্য করলাম। যেই দিন সন্তান হলো তার পরের দিন থেকে আর আমাকে গুড মর্নিং, গুড নাইট জানালো না। আমি জেনে নিলাম, হ্যাঁ, সন্তান হয়েছে, ভালো আছে, এই আছে সে, তারপর থেকে আর গুড মর্নিং, গুড নাইট কাজ হয়ে গেছে গুড মর্নিং, গুড নাইট জানানো। আরেকজন আছে, সে কর্মরতা, সে দেখা যাচ্ছে তাকে কর্মে তো যেতেই হবে, নয়তো কর্মে ছাঁটাই করে দেবে। আমি তখন বললাম ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, সে কিন্তু আমার টেলিভিশনের অনুষ্ঠানে এসেছিল। যখন অনুষ্ঠানে এসেছিল তখন কিন্তু বড় সাথে করে সেজে গুজে নিয়ে এসেছিল তাকে।
আর বর যে একটিবারের জন্য তারও সন্তান হলো, সন্তান হওয়ার পর আমাকে জানালো না পর্যন্ত, সন্তান হওয়ার পর সে আমাকে জানালো না পর্যন্ত। আমার চেম্বারে আসা তো অনেক দূরের ব্যাপার, বাবা স্যারের জন্য আবার ফিস দেব, এই হচ্ছে ক্যান্ডিডেট। হ্যাঁ, সব হচ্ছে স্বার্থ। আমাকে যে খাওয়ায়, আমার যে পা ধরে, আমার যে হাত ধরে, আমাকে যে বাবা বাবা বলে, আমাকে যে ঈশ্বর বলে, আমাকে যে স্যার বলে, সব স্বার্থ। আমি সবকিছু জানি। আজকের মতন এইটুকুই, নমস্কার।